আসসালামু আলাইকুম, ব্লুবার্ড টিভি থেকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুর রহমান। আশা করছি অনেক ভালো আছেন। আর আজকে আমরা যে ভিডিওটি নিয়ে তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে ফ্রিজ কেনার আগে আপনার কোন বিষয়ে জানা থাকা দরকার এবং বিশেষ করে যখন একটি নতুন ফ্রিজ কিনবেন কোন বিষয়গুলো নিয়ে আপনার ধারণা থাকা দরকার সেই বিষয়টি নিয়ে আজকে মূলত আলোচনা করতে যাচ্ছি। এই ভিডিওটি যদি পুরোটাই আপনি দেখেন, কোনো রকম স্কিপ না করে, তাহলে ফ্রিজ কেনার জন্য অন্তত অন্য কারো কাছে আপনাকে যেতে হবে না এবং মোটামুটি ফ্রিজ বিশেষজ্ঞ হয়ে যেতে পারবেন। তো চলুন শুরু করি মূল ভিডিওতে। তো ফ্রিজ নাকি রেফ্রিজারেটর, কি কিনবেন? অনেকে এরকম প্রশ্ন করে। আসলে ফ্রিজ হচ্ছে মূলত 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে তাপমাত্রা থাকে সেটাকে আসলে ফ্রিজ বলে, যেরকম আমরা যেটাকে বলি ডিপ ফ্রিজ। আর রেফ্রিজারেটর হচ্ছে যেখানে 0 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে, যেরকম ফ্রিজের নিচের বা উপরের অংশে যেখানে আপনি সাধারণ রান্না করা খাবার টাবার রাখেন, সবজি রাখেন, সেটি হচ্ছে রেফ্রিজারেটর। সুতরাং রেফ্রিজারেটর এবং ফ্রিজ একই সঙ্গে থাকে। আর আলাদা করে ডিপ ফ্রিজ যেটাকে বলা হয় সেটাও আরেকটি বিষয় আছে। আমরা যেটি করি যে আমরা ফ্রিজ কেনার আগে প্রথমেই যেটি চিন্তা করি যে কি সাইজ কিনবো। আপনারা জানেন যে আন্তর্জাতিকভাবে লিটারে বলা হয়, যেহেতু কিন্তু বাংলাদেশে অনেকেই সেফটি হিসেবে বলেন, সেজন্য সবার সুবিধার্থে ফ্রিজের সেফটি মোটামুটি যদি আপনার ফ্যামিলিতে 2 জন বা 3 জন মেম্বার থাকে তাহলে আপনি 7 সেফটির ফ্রিজ কিনতে পারেন। যদি আপনার সাথে আরো 2-3 জন বাচ্চা থাকে তাহলে 10 থেকে 11 সিএফটির ফ্রিজ কিনতে পারেন। এটি মোটামুটি স্ট্যান্ডার্ড এবং ছোটখাটো ফ্যামিলির জন্য এটি মোটামুটি ভালো। কিন্তু যদি জয়েন্ট ফ্যামিলি থাকে, অনেক বড় ফ্যামিলি থাকে, তাহলে আপনি 20-21 সিএফটির ফ্রিজ নিতে পারেন। এখন ফ্রিজ দোকানে গেলে যেটি হয় যে দোকানদার আপনাকে বিভ্রান্ত করবার চেষ্টা করবেন, এটা এই আছে সেই আছে, কিন্তু আপনার যদি বেসিক একটি ধারণা থাকে তাহলে কিন্তু আপনি স্মার্টলি চুজ করতে পারবেন। ফার্স্ট ফ্রিজ এবং নন ফার্স্ট ফ্রিজ নিয়ে প্রথমে আলোচনা করা দরকার। ফ্রিজ হচ্ছে যেই সমস্ত ফ্রিজ খাবারের সাথে সাথে বরফও ফ্রিজের মধ্যে জমায়। এই বরফ জমানোর ফলে যেটি হয় যে যদি কখনো কারেন্ট চলে যায় 3-4 ঘন্টা আপনি খাবারটা ভালো থাকে, কিন্তু এর অসুবিধা অনেক। অসুবিধা হচ্ছে যদি মনে করেন ভিতরে মাংস বা মাছ টাছ থাকে, অনেক সময় দীর্ঘক্ষণ ফ্রিজ অফ করে রাখতে হয়, তারপরে দরজা খুলে রাখতে হয়, তারপরে বের করতে হয় এবং বের করার পরেও দেখা গেছে যে 1 থেকে 2 ঘন্টা অনেক সময় ভিজিয়ে রাখতে হয় যদি বেশি বরফ জমে। 1 ঘন্টা তো মিনিমাম রাখতেই হয় নর্মালি। তো এই যে দীর্ঘ সময় যায়, এতে মোটামুটি অনেক কষ্ট হয়। আর নন ফ্রস্টের ক্ষেত্রে যেটি হয় যেটি সাথে সাথেই আপনি রান্না করে ফেলতে পারবেন, কারণ এই নন ফ্রস্ট হচ্ছে যেখানে বরফটা জাস্ট জমে না। ফ্রস্ট আর নন ফ্রস্টের মধ্যে পার্থক্য এখানেই। যখন বরফ জমতে জমতে এক সময় দেখা যায় যে ওটার ভিতরে যে আয়তন ফ্রিজের ভিতরে সেটি কিন্তু কমে যায় এবং পরিষ্কার করতে হয়, অনেক ঝামেলা। অপরদিকে নন ফ্রস্ট হলে আপনার সেই সুবিধাটা নিতে পারছেন যে ওরকম কোনো মানে কোনো জায়গায় হবে না। তবে যেটি হচ্ছে যে ফার্স্ট ফ্রিজ যদি মনে করেন যে আপনার এলাকায় কারেন্ট বেশি যায়, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো যে ফার্স্ট ফ্রিজ কিনেন। আর নন ফার্স্ট কিনলে ওখানে 1 থেকে 2 ঘন্টার বেশি খাদ্য যদি কারেন্ট গিয়ে থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই গেল ফার্স্ট এবং নন ফার্স্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। এরপরে আপনার সেলসের লোকজন জিজ্ঞাসা করবে যে ভাই ইনভার্টার যুক্ত ফ্রিজ নেবেন নাকি নন ইনভার্টার ফ্রিজ নেবেন। এটিও একটি টেকনিক্যাল প্রশ্ন, আপনাকে বিভ্রান্ত মনে হতে পারে প্রথম শুনে। তো এখন ইনভার্টার নিয়ে একটু কথা বলা দরকার। ইনভার্টার হচ্ছে আরেকটি ইলেকট্রিক ডিভাইস। মূলত এটি ফ্রিজের সাথে সংযুক্ত থাকলে আপনি যেই সুবিধাটা পাবেন সেটি হচ্ছে যে আপনারা জানেন যে ফ্রিজের মূল প্রাণ হচ্ছে কম্প্রেসার। আপনি খেয়াল করবেন যে আপনার পুরাতন ফ্রিজটা কিছুক্ষণ পর মানে শব্দ করে চালু হয়ে যায়, অর্থাৎ কম্প্রেসার চালু হয় যখন ওর মধ্যে গরম থাকে তখন, এবং যখন মোটামুটি একটা নির্দিষ্ট টেম্পারেচার চলে যায় তখন থার্মোস্টার একটা সুইচ আছে বা ওটার মধ্যে একটা সেন্সর আছে যে এই তাপমাত্রা হয়ে গেছে এখন অফ হয়ে যাও, তখন কম্প্রেসারটা অফ হয়ে যায়। এটা হলো পুরাতন দিনের ফ্রিজের ক্ষেত্রে যেটি ঘটে। তো এখন আপনারা জানেন যে যখন যে কোনো ইলেকট্রিক মোটর টাইপের বড় কোনো কিছু যখন রানিং হয় তখন সে স্টার্টিং লোড আমরা বলি টেকনিক্যাল ভাষায়, যে শুরুতে একটা সহজ হিসাব ধরেন একটা দেখবেন যে শ্যালো মেশিনও যদি চালাইতে হয় প্রথম এরকম মানে জোরে একটু বেশি শক্তি লাগে, অর্থাৎ প্রথম অনটা করতে কিন্তু অনেক শক্তি লাগে, সুতরাং বিদ্যুতের ভোল্টেজটাও তখন বেশি খায়। এইভাবে যখন আপনার নন ইনভার্টার যুক্ত আগের দিনে ফ্রিজগুলোতে যেটা হয় কিছুক্ষণ পর পর কম্প্রেসার চলে এবং বারবার অন অফ হতেই থাকে, তাতে আপনার বিদ্যুৎ খরচটা অনেক বেশি হয়। এই জন্য যদি আপনি নন ইনভার্টার ফ্রিজ নেন তাহলে আপনার জন্য এটি একটি সমস্যা দেখা দিতে পারে। এই জন্য ইনভার্টার যুক্ত ফ্রিজ নিলে আপনার এই সুবিধাটা পাবেন যে ইনভার্টারে যেটি করে আমাদের নর্মালি যে 50 হার্টজে আমাদের ফ্রিজ ট্রিজ চলে বাংলাদেশের ক্ষেত্রে,
তো এই যে যখন ওটার মধ্যে মানে কম্প্রেসার কখনোই সে বন্ধ করবে না, কম্প্রেসারের রানিং এর বিদ্যুৎটা সে কম দিবে, যার ফলে সে রানিংই থাকবে। যখন যতটুকু ঠান্ডা দরকার ওইভাবে সে, ধরেন আমি উদাহরণ দিচ্ছি, কম্প্রেসারটা মোটরটা ওইভাবে ঘুরবে, অর্থাৎ একটা স্মুথলি চলবে। এবং ইনভার্টারের আরেকটি সুবিধা হচ্ছে যে বিদ্যুৎটা ঠিকভাবে দিবে। বিদ্যুতের মধ্যে যে আরো কিছু আছে যেগুলো আপনার ক্ষতিকর, সেই জিনিসগুলো সে কিন্তু একটি মানে কি বলে যে স্টেবিলাইজিং সিস্টেমটা করে ওটার মধ্যে দিবে, যার ফলে নতুন করে আর এই ফ্রিজের ক্ষেত্রে নন ইনভার্টার ইনভার্টার যুক্ত ফ্রিজের ক্ষেত্রে আর নতুন করে আপনার স্টেবিলাইজারও লাগে না। তবে বিদ্যুতের হিসাব যদি করেন তাহলে নন ইনভার্টার এবং ইনভার্টার যুক্ত ফ্রিজের মধ্যে আমি মনে করি যে দাম একটু বেশি থাকবে, 7-8 হাজার টাকা দাম বেশি থাকতে পারে ইনভার্টার যুক্ত ফ্রিজ। তো সেটি আপনি কিনে নিতে পারেন আপনার যেটা ইচ্ছা হয়। ফ্রিজ কেনার এই গেল মোটামুটি দুটি টেকনিক্যাল বিষয়। ফ্রিজের কম্প্রেসার হচ্ছে এই হৃৎপিণ্ডের মতো, অর্থাৎ কম্প্রেসার যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি ফ্রিজ কিন্তু দীর্ঘ সময় টিকসই হবে না। সেজন্য কম্প্রেসার ভালো কিনা বা যতটুকু দরকার একটা ফ্রিজের ক্ষেত্রে তার তুলনায় ছোট কম্প্রেসার অনেক সময় দেওয়া থাকে, সেই বিষয়গুলো খেয়াল করে তারপরে আপনার মোটামুটি ফ্রিজ কিনবেন। এখন আপনি বুঝবেন কিভাবে, এটা আসলে বোঝা অনেক সময় টাফ হয়ে দাঁড়াবে। তো আপনি যেটা করবেন, ওদের কাগজপত্র আছে সেখানে দেখা যাবে যে ধরেন 7 CFT যদি আপনি একটা ফ্রিজ কিনতে চান, সেখানে নর্মালি যেটা মোটামুটি ভালো হবে 70 থেকে 75 ওয়াটের আপনার কম্প্রেসার থাকার কথা। সেই যদি না থাকে, নিচে থাকলে তাহলে বুঝবেন যে এটি এখানে একটু ঝামেলা আছে। আবার 10 বা 11 CFTর ক্ষেত্রে হওয়ার কথা হলো, আবার 10 বা 11 CFT ফ্রিজের ক্ষেত্রে দরকার হচ্ছে আপনার 100 ওয়াটের মতো বা 110 ওয়াটের মতো। এর কম যদি থাকে তাহলে মনে করবেন যে কম্প্রেসার ফ্রিজের তুলনায় ছোট দিয়েছে। কারণ যখন অনেক কোম্পানি তুলনামূলক কম দামে ছাড়তে চায়, কম দামে ছাড়ার জন্য অনেক সময় এই ধরনের কাজ করে। আরেকটি বিষয় হচ্ছে আরো খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে কন্ডেন্সার ফ্রিজের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। কন্ডেন্সার যদি কপারের না হয় তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ খরচ বেশি হবে, প্লাস এটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর সুতরাং 100% কপারের কন্ডেন্সার যুক্ত ফ্রিজ আপনি কিনবেন। আপনি দেখবেন যে ওনাদের কাছে জিজ্ঞাসা করে যে এটি 100% কপারের কন্ডেন্সার যুক্ত ফ্রিজ কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আসলে আরেকটি বিষয় নিয়ে প্রশ্ন করেন যে ডিপটা কোথায় থাকলে ভালো হয়, উপরে নাকি নিচে? বেশিরভাগ সময় দেখা যায় যে ডিপ ফ্রিজ উপরের দিকেই থাকে, তবে নিচের দিকে যেই বর্তমানে আধুনিক কিছু ফ্রিজ আছে যেগুলো ডিজাইন করা হচ্ছে নিচের দিকে ডিপ, আমি মনে করি আপনি নিচের দিকে ডিপ যেগুলোতে সেগুলোতে নেওয়া উচিত। এর কারণ হচ্ছে ডিপ, ধরেন যদি একটা বিল্ডিং এর নিচে কোনো কিছু নাই, উপরে যদি সকল শক্তি দেন তাহলে কিন্তু সেই স্ট্রাকচার দুর্বল স্ট্রাকচার হয়ে যাবে। খেয়াল করেন যে সবসময় কিন্তু ডিপের সাইডটা ভরা থাকে, সেখানে অনেক কিছু আপনার সবসময় স্টক থাকে, মাছ, মাংস, দুধ, এরকম জিনিসপত্র। তো আর নিচে খাবারের সেটা বেশিরভাগ সময় খালি থাকে। সুতরাং যখন উপরে বেশি প্রেসার থাকবে, নিচে ইয়া থাকবে, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী কম হবে। সুতরাং আপনি নতুন ফ্রিজ কিনতে গেলে অবশ্যই যেটি করবেন সেটি ডিপ যেই ফ্রিজগুলো নিচের দিকে সেটি নিলে আপনার জন্য ভালো হবে, স্ট্রাকচারের জন্য ভালো হবে এবং দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি আছে। আরেকটি বিষয় হচ্ছে যে গ্যাস ফ্রিজের মধ্যে কি কোন গ্যাস দিয়েছে সেটিও আপনি জেনে নিতে পারেন। সাধারণত বাংলাদেশে যে সমস্ত ফ্রিজ তৈরি হয়, ভালো ব্র্যান্ডগুলো সাধারণত RT600 গ্যাস রিফিল করে। তো আপনি যদি পুরাতন ফ্রিজ থাকে আপনার, সেটি রিফিল করার সময় অবশ্যই RT600 গ্যাস রিফিল করবেন। আর নতুন যদি কিনতে চান সেখানে এটি আছে কিনা সেটি নিশ্চিত হয়ে নেবেন, কারণ গ্যাস অনেকটাই অক্সিজেনের মতো। যদি গ্যাস ভালো না থাকে তাহলে কিন্তু আপনার ফ্রিজ দ্রুত নষ্ট হয়ে যাবে এবং বিদ্যুৎ খরচ বেশি হবে। আর সর্বশেষ, ফ্রিজ কেনার পরে অনেকেই স্টেবিলাইজার কিনবো কিনা এটি প্রশ্ন করেন বা জানতে চান। তো যদি আপনি নন ইনভার্টার ফ্রিজ কিনেন তাহলে অবশ্যই একটি স্টেবিলাইজার নিয়ে নেবেন এবং সেখানে খেয়াল রাখবেন যে ডিলে সিস্টেম আছে কিনা। ডিলে সিস্টেম বলতে আপনার কারেন্ট চলে গেলে সাথে সাথে যেটি অন হবে না, 3 মিনিট পরে স্টেবিলাইজারটি অন হয়ে ফ্রিজকে কারেন্ট দিবে। এই বিষয়টি জেনে নেবেন যে 3 মিনিট ডিলে আছে কিনা, এরকম স্টেবিলাইজার কিনতে পারেন। আর যদি ইনভার্টার যুক্ত ফ্রিজ কিনেন সেক্ষেত্রে আর ওটার মধ্যেই স্টেবিলাইজিং সিস্টেম আছে, নতুন করে আর ইনভার্টার কেনার কোনোই দরকার নেই। তো এই ছিল মোটামুটি রেফ্রিজারেটর নিয়ে আজকের আলোচনা। আশা করছি এখান থেকে মোটামুটি একটি ধারণা পেয়েছেন আর নতুন করে কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আর যদি কোনো বিষয়ে আপনাদের কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই যেটি করবেন সেটি হচ্ছে যে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি সবসময় কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।